বাইরে খুব ঠান্ডা, আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ। রাতের বেলা কোন একটা রেডিও স্টেশনের আরজে হঠাৎ করে শুনতে পেলেন একটা বিড়াল তার স্টেশনের বাহিরে দরজার ঠিক ওই পাশ থেকে জোরে জোরে চিৎকার করত, কিন্তু সেই চিৎকারটা কোনোভাবেই একটা বিড়ালের ভয়েস না। কি হতে পারে এই জিনিসটা? জানতে চান? তাহলে শুনতে থাকুন ভয়.নেট এপিসোড 113। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স, আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভয়.নেটের 113 নম্বর এপিসোডে। আমাদের আজকের এপিসোডে আমরা যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন আরজে। তবে ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে অবশ্যই হিট করবেন, কারণ আপনি বেল আইকন হিট না করলে সাবস্ক্রাইব করার পরেও আপনি আসলে কোনো নোটিফিকেশন পাবেন না। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন হিট করবেন। এন্ড যদি আপনি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা voy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব আমাদের এপিসোডের ঘটনায়। চলুন শুনে আসি আমাদের আজকের ঘটনা। আসসালামু আলাইকুম রেইন ভাই এবং ভয়.নেটের সকল শ্রোতাবৃন্দ। আমার নাম রিফাত আহমেদ। আমি ঢাকার মিরপুরের DOHS থেকে লিখছি। আমি আজ যে ঘটনাটি পাঠাচ্ছি তা আমার জীবনের নয়, বরং আমার আপন খালাতো ভাই আরজে জিশানের। আপনারা হয়তো অনেকেই চেনেন, নাইট রাইডার্স শো এর হোস্ট হিসেবে ওর বেশ নামডাক ছিল বলছি, কারণ জিশান এখন আর আরজে নয়। ও কোথায় আছে, কেমনই বা আছে, আমরা ঠিক জানি না। গত মাসের 17 তারিখ আনুমানিক রাত 2:45 আমার ফোনটা বেজে ওঠে। জিশানের নাম্বার। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে কোনো কথা আসে না, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর জিশানের ভারী আতঙ্কিত নিঃশ্বাসের আওয়াজ। আমি ভয় পেয়ে যাই। জিশান, কি হয়েছে ভাই, কিছু বলবি? আমি এই কথা বলার কিছুক্ষণ পর শুধু একটা কথাই বলে সে, রিফাত, স্টুডিও বিড়াল ও আমাকে। তারপর ফোনটা কেটে যায়। পরবর্তী দিন আমরা স্টুডিওতে যাই, ওর ফ্ল্যাটে যাই। ও কোথাও ছিল না। পুলিশ কেস হয়। 3 দিন পর ওকে পাওয়া যায় মামাঘাটে একটা ফেরির ডেকে বসেছিল, সম্পূর্ণ খালি গায়ে, শীতে কাঁপছিল। ওর মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছিল না, শুধু বিড়বিড় করে বলছিল, বিড়ালটা ও আমাকে বলেছিল, আমি শুনিনি। ওকে রিহ্যাবে পাঠানো হয়। ও কিছুটা সুস্থ হবার পর আমি ওকে জিজ্ঞেস করি ওই রাতে কি হয়েছিল। ও প্রথমে বলতে চায়নি, এরপর যা বলল সেটা শোনার জন্য আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। আমি জিশানের ভাষাতেই ঘটনাটি আপনাদের শোনাচ্ছি। বলছেন জিশান, রিফাত, তুই তো জানিস আমি ভূতে ভয় পাই না। আমি ওইসব প্যারানর্মাল জিনিস নিয়ে হাসাহাসি করতাম। আমার শোয়ের কনসেপ্ট ছিল রাতের রহস্য, কিন্তু আমি নিজে ছিলাম কট্টর বাস্তববাদী। আমাদের এই রেডিও স্টেশনটা একটা পুরাতন ভবনে, বয়সটা 50-এর বেশি হবে। কত লোক কত কিছু বলেছে, অমুক রুমে যাওয়া বারণ, তমুক করিডোরে রাতের শব্দ হয়, কিন্তু আমি এগুলোকে কখনো পাত্তা দেইনি। তুই ওই কালো বিড়ালটার কথা জানিস? হ্যাঁ, ওই যে স্টেশনটাতে থাকতো, ল্যাংড়া, একটা চোখ নষ্ট, ফ্যাকাশে হলদে, বাকি চোখটা সবুজ। স্টেশনের দারোয়ান থেকে শুরু করে অন্য আরজেরা পর্যন্ত ওটাকে কার্সড বা অশুভ বলতো ওটা নাকি কালো জাদুর অংশ। আমি শুধু ওকে মাঝে মাঝে বিস্কিট দিতাম। ও অনেক অদ্ভুত ছিল জানিস। ও কখনো আবার গায়ে ঘেঁষত না,
কিন্তু আমি যখনই লেট নাইট শো করতাম, ও ঠিক আমার কন্ট্রোল রুমের কাছের বাহিরে ওই করিডোরে এসে বসে থাকতো, তাও ঘন্টার পর ঘন্টা, যেন ও আমাকে পাহারা দিচ্ছে। আমি ভাবলাম হয়তো ওর লাইটের উষ্ণতার জন্য আসে, কিন্তু ও প্রায়ই খুব অদ্ভুত আচরণ করত। মাঝে মাঝে দেখতাম ও করিডোরের নির্দিষ্ট কোণার দিকে তাকিয়ে ফনা তোলা সাপের মতো হিস হিস করত, অথচ ওখানে কিচ্ছু ছিল না। আমি ভাবতাম হয়তো ইঁদুর টিঁদুর দেখেছে। ওই কি বোকা ছিলাম রে। যাই হোক, আমার শো নাইট রাইডার্স শেষ হয় রাত 3টায়, কিন্তু আসল ঘটনা শুরু হয় তার 1 সপ্তাহ আগে। আমাদের স্টেশনের 3 তলায় একটা পুরাতন তালাবদ্ধ স্টোর রুম আছে, রুম নাম্বার 313। ওটা নাকি ব্রিটিশ আমল থেকে বন্ধ, কেউ খোলে না। সারাদিন শো করার জন্য আগে টেকনিক্যাল কিছু ব্লিচ হচ্ছিল। ইঞ্জিনিয়াররা বলল মেইন কেবলটা ওই 313 নম্বর রুমের দেয়াল দিয়ে গেছে এবং ওখানেই সমস্যা। বস আমাকে চাবি দিয়ে বলেন, জিসান, ভেতরে ঢুকে দেখো তো কি হয়েছে, বাট প্লিজ বি কেয়ারফুল, ওকে? আমি চাবি নিয়ে গেলাম। সিঁড়িটি 3 তলায় উঠতেই কেমন একটা, মানে কি বলবো, একটা ভ্যাপসা গন্ধ, পুরোনো কাগজ আর শুকনো ইঁদুরের গন্ধ। ওই তলাটা প্রায় অন্ধকার। আমি 13 নম্বর রুমের সামনে দাঁড়ালাম। একটা প্রকাণ্ড কাঠের দরজা, তাতে একটা পুরাতন মরচে ধরা পিতলের তালা। আমি তালাটা খুলতে যাব, ঠিক তখনই ওই বিড়ালটা, মানে সে কোত্থেকে যেন এসে আমার পায়ের কাছে ঘুরঘুর করতে লাগলো। না, ঠিক ঘুরঘুর না, ও আমাকে বাধা দিচ্ছিল। ও আমার পায়ের ও শরীর ঘষছিল আর নিচু গলায় গো গো শব্দ করছিল। ও যেন আমাকে বলছিল ওখানে যাস না। আমি বিরক্ত হয়ে বললাম, আরে শর্ত, বিরক্ত করছিস? আমি ওকে হাত পা দিয়ে আলতো করে সরিয়ে তালাটা খুললাম। তালাটা খুলতেই ওই দরজার নিচ থেকেই ক্যাচ করে কিছু একটা খুলে গেল, আর ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস এসে আমার মুখে লাগলো। সেই ভ্যাপসা গন্ধটার সাথে এবার মিশে গেল আরেকটা পচা গন্ধ, পচা এবং ভেজা মাটির গন্ধ। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম। দেখলাম ঘরের ভেতরে কিচ্ছু নেই, একেবারেই ফাঁকা। শুধু দেয়ালের এক কোনায় পুরানো মরচে পড়া মাইক্রোফোনের স্ট্যান্ড পড়ে আছে, আর ঘরের মেঝেতে পুরো ধুলোর আস্তরণ। আমি কেবলটা পরীক্ষা করছিলাম। ওটা দেখতে কেমন যেন ছিল, একটু ফ্যাকাশে কেবল, নট লাইক দ্য ইউজুয়াল কেবল। হয়তো অনেকদিন থাকার কারণে রংটা চটে গেছে। ঠিক তখনই আমি একটা শব্দ শুনলাম, একটা মেয়েলি কান্নার আওয়াজ, খুবই আস্তে। মনে হচ্ছিল কেউ যেন ওই মাইক্রোফোন স্ট্যান্ডের পেছনে বসে কাঁদছে। আমি চমকে আলো ফেললাম, কেউই নেই, শুধু ধুলো। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল, বাতাসের শব্দ। আমি বের হয়ে আসব এমন সময় ফিসফিস করে কেউ বলল, প্লিজ আমাকে বের করো, ও আমাকে আটকে রেখেছে। আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। আমি আলোটা আবারও ফেললাম, কিন্তু কেউ নেই। আমি জিজ্ঞেস করলাম, কেউ ওখানে? ফিসফিস করে উত্তর হলো, হ্যাঁ আমি জানি না, অনেক দিন ধরে এখানে আছি, বাহিরে খুব ঠান্ডা, ও আমাকে এই ঘরে আটকে রেখেছে, আমি বের হতে পারছি না। কে আটকে রেখেছে? ওই চোখ, ওই এক চোখের শয়তান, ও আমাকে পাহারা দেয়। আমার মাথায় তখন কিচ্ছু ঢুকল না। এক চোখের শয়তান, হোয়াট ইজ দিস? আমি ভাবলাম হয়তো কোনো পুরাতন কর্মচারী। হে মেয়েটা আবার বলল, তুমি শুধু দরজার ওই কালো তাবিজটা সরিয়ে দাও প্লিজ, ওটা থাকলেই আমাকে আটকে রাখতে পারে। আমি দরজার ফ্রেমের দিকে তাকালাম। ইয়াস, দরজার ঠিক ওপরে চৌকাঠে একটা ছোট্ট কালো কাপড়ের পুটলি পেরেক দিয়ে মারা। আমি ওটাকে সির্ফ কুসংস্কার ভেবে এক টানে ছিঁড়ে ফেললাম। পুটলিটা আমার হাতে আসতেই, ওটা তো কোনো তাবিজ ছিল না রিফাত, ওটা ছিল একটা কাপড়ের পুটলি, যার ভেতরে শক্ত ও শুকনো একটা বিড়ালের থাবার মতো কিছু একটা ছিল। আর আমি ওটা ফেলার সাথে সাথেই ঘরের ফ্ল্যাশ লাইটে কেমন যেন ফ্লিকারিং স্টার্ট হলো, আর একটা বরফ শীতল বাতাস আমার কানের পাশ দিয়ে শো করে বের হয়ে গেল, আর মচা ভেজামা গন্ধটা 10 গুণ বেড়ে গেল। আমি ভয়ে পেয়ে দূরে ঘর থেকে দরজাটা লাগিয়ে দিলাম। আমি যখন সিঁড়িতে নামছি, আমি দেখলাম ওই বিড়ালটা, লেনারা বিড়াল, সিঁড়ির নিচে বসে আমার দিকে তাকিয়ে, ওর ওই সবুজ চোখটা দিয়ে কেমন যেন আগুন ঝরছিল। ও আমার দিকে তাকিয়ে ছিল না, ও
ও আমার ভেতর দিয়ে দেখছিল মনে হয়। সেই রাতে আমার শো ছিল। শোটা ভালোই গেল। ভুল, শোটা ভালো যায়নি। ইট ওয়াজ জাস্ট দ্য বিগিনিং। আসল ঘটনা ঘটল ঠিক 1 সপ্তাহ পরে। ওই রাতের ঘটনা। বাইরে তখন আসমান ভেঙে বৃষ্টি, পাগল বাতাস, বাজ পড়ছে। আমার স্টুডিওর কাচের জানালায় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে বুলেটের মতো। দেখতে সমস্যা হচ্ছিল, বারবার লাইটও আসা যাওয়া করছিল। বাট আমার নাইট রাইডার্স শোটা চলছিল। আমি একটা পুরাতন বাংলা গান প্লে করলাম। রাত তখন 2:20। গানটা বাজছে, ঠিক কেমন যেন খসখস করছে। ইট ওয়াজ এ সাউন্ড অফ এ স্ট্যাটিক। আমি ভাবলাম ঝড়ের জন্য মেবি নেটওয়ার্ক প্রবলেম। আমি ভলিউমটা একটু অ্যাডজাস্ট করলাম। আমি হেডফোন কান থেকে নামিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময় গানের নিচ থেকে, ওই স্ট্যাটিকের ভেতর থেকে একটা স্পষ্ট হিমশীতল মেলি ফিসফিসানি আমার হেডফোনে শুনতে পেলাম। বাহিরে খুব ঠান্ডা। আমাকে সেদিন বের করে আনার জন্য ধন্যবাদ। আমার হাত থেকে কফির মগটা পড়ে গেল। গরম কফি আমার জিন্সের প্যান্ট ভিজিয়ে দিল। আমি টেরও পেলাম না আমার রক্ত জমে গিয়েছিল। এটা তো সেই কণ্ঠস্বর যেটা আমি রুম নাম্বার 313-তে শুনেছিলাম। আমি আতঙ্কে হেডফোনটা ছুঁড়ে ফেললাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি কাঁপতে কাঁপতে কন্ট্রোল রুমের ওই মোটা কাঁচটার দিকে তাকালাম, যেটার ওপাশে অন্ধকার করিডোরটা অন্ধকার, কিচ্ছু নেই। আমি ভাবলাম, আমি কি পাগল হয়ে যাচ্ছি? অতিরিক্ত কফি, কাজের চাপ, এই বৃষ্টি, হয়তো সব মিলিয়ে আমি হ্যালুসিনেট করছি। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, হাসলাম। কেমন জিশান? What are you doing? It's nothing. It's just your hallucination. Get over it. আমি হেডফোনটা আবার কানে যখন লাগাতে যাব, তখন আমার মাইক্রোফোন, যেটা এয়ার করা ছিল, অফ এয়ার, ওটার লাইটটা দপ করে জ্বলে উঠল। ইট ওয়াজ রেড। আর হেডফোনের ভেতরে এবার আর কোনো ফিসফিস শব্দ নয়। এবার একটা নিচু, ক্রুদ্ধ, গড়গড় আওয়াজ, একটা জ্যান্ত গর্জন, কোনো জন্তুর, একটা বাঘের গর্জনের মতো, কিন্তু অনেক নিচু ফ্রিকোয়েন্সির। আমার কানের পর্দা ফেটে যাবার জোগাড়। আমি কাছের দিকে তাকালাম। ঠিক তখনই বাহিরে একটা বাজ পড়ল। তীব্র আলোয় কয়েক সেকেন্ডের জন্য করিডোরটা দিনের মতো ফর্সা হয়ে গেল। আমি দেখলাম, রিফাত, আমি যা দেখলাম সেটা হলো ওই মেয়েটা কাচের ওপারে করিডোরে দাঁড়িয়ে আছে, ঠিক আমার দিকে তাকিয়ে। ওর চুলগুলো লম্বা, কালো, কিন্তু বৃষ্টির পানিতে কাক ভেজা। ওর শরীর থেকে পানি চুইয়ে পড়ছে। না, ঠিক পানি না, একটা কালো খাদার মতো তরল। ও আমার দিকে তাকিয়ে হাসছে, সেই ভয়ঙ্কর চওড়া হাসি। কিন্তু ও একা নয়, ওর ঠিক পায়ের কাছে সেই কালো বিড়ালটা বসে আছে, আমার সেই ল্যাংড়া বিড়াল। কিন্তু এবার বিড়ালটি মেয়েটির দিকে নয়, ওটা সোজা আমার দিকে তাকিয়ে। ও সেই নষ্ট চোখটা নয়, ওর ভালো চোখটা। ওটা একটা রাগে এবং ঘৃণায় জ্বলছে, হলদেটে আগুন যেন জ্বলছে। ওর মুখ দিয়ে সেই গড়গড় শব্দটা বের হচ্ছে। মেয়েটি, অর্থাৎ ওই জিনিসটা, ধীরে ধীরে ঝুঁকে বিড়ালটির মাথায় হাত বোলালো। বিড়ালটা শান্ত হবার চেষ্টা করল, কিন্তু গর্জন থামল না। ওটা মেয়েটিকে নয়, আমাকেই দেখছিল। মেয়েটি আবারও আমার দিকে তাকালো। ও কাচের উপর হাত রাখল। আর ঠিক তখনই, রিফাত, আমার মাথায় সবকিছু পরিষ্কার। ওই কালো বিড়ালটি কোনো অশুভ কিছু ছিল না। ও ছিল এই স্টেশনের রক্ষক, এ গার্ডিয়ান। ও ওই অশুভ মেয়েটিকে এতদিন তালাবদ্ধ ঘরে আটকে রেখেছিল। ওই তাবিজটা, ওই বিড়ালের থাবা, রক্ষকের সিল। আর আর জিশান, আমি ওকে সাহায্য করতে গিয়ে আমার নিজের হাতে সেই সিল ভেঙে দিয়েছি, আর ওই সত্তাটাকে মুক্তি করেছি। ওই বিড়ালটা, ও এতদিন আমার কন্ট্রোল রুমের বাহিরে বসে থাকতো। ও আমাকে পাহারা দিত না, ও আমাকে পাহারা দিত ওই সত্তার হাত থেকে। আর ওই রাতে ও আমার রুমে ঢুকতেও বাধা দিয়েছিল। আমি যখন এটা বুঝলাম, তখন অনেক দেরি। মেয়েটা কাচের ওপর হাত বোলাতে বোলাতে আমার কন্ট্রোল রুমের দরজার দিকে তাকালো। আমি জানি এই দরজাটা ইলেকট্রনিক লকে বন্ধ, আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খোলা যাবে না। কিন্তু আমি দেখলাম দরজার হ্যান্ডেলটা ধীরে ধীরে নড়ছে। আমার কন্ট্রোল প্যানেলের অন এয়ার লাইনটা দপ করে নিভে গেল।
স্টুডিওর ভেতরে সব আলো নিভে গেল। শুধু আমার কম্পিউটারের মনিটরে আবছা আলো, বাহিরের করিডোরে সেই মেয়েটা অন্ধকারে ঢেকে গেল। আমি ভাবলাম সে হয়তোবা চলে গেছে, কিন্তু একটা ঘর ঘর শব্দ হলো আমার কন্ট্রোল রুমের দরজার ইলেকট্রনিক লকের। ওটা আনলক হবার শব্দ। দরজাটা 1 ইঞ্চ 2 ইঞ্চ করে খুলতে লাগলো। আমি চেয়ারে জমে গেলাম। আমি চিৎকার করতে পারছিলাম না। দরজার ফাঁক দিয়ে প্রথমে ঢুকলো সেই কালো বিড়াল। ও আমার দিকে 1 সেকেন্ড তাকালো। ওর চোখে এবার রাগ নেই, শুধু করুণা। ও আমার টেবিলের নিচে গিয়ে গুটিয়ে বসে পড়ল, যেন ওর শেষ চেষ্টাটাও করে যাচ্ছে। তারপর দরজার ফাঁক দিয়ে একটা ভেজা ঠান্ডা হাত আমার কন্ট্রোল রুমের মেঝে স্পর্শ করল। এই বলে জিসান চুপ হয়ে গেল। ওর চোখ দুটো ওটা হয়ে দরজার বাইরে স্থির হয়ে রইল। এরপর থেকে জিসান মানসিক ভারসাম্য হারায় এবং এখন মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে রয়েছে। আমি রিফাত আহমেদ। এই ছিল আমার ঘটনা। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিফাত আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। অ্যান্ড আমি আশা করি এই ঘটনাটি লিসনারদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের স্টোরিজ। অ্যান্ড যদি এখন পর্যন্ত আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, দেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ডোন্ট ওয়েট অ্যান্ড ডোন্ট গেট লেট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট ইট ইউ ওয়ন্ট রিসিভ এনি আপডেট। সো প্লিজ হিট দ্য বেল আইকন এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলের পুরাতন শ্রোতা হয়ে থাকেন, দেন অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো শুনে আসবেন এবং আমাদের প্লে লিস্টগুলো প্লে করবেন। আমরা আজকে এই পর্যন্ত আমাদের এপিসোডটা রাখবো এবং চলে আসবো আগামী শুক্রবারে আমাদের 114 নম্বর এপিসোড নিয়ে। যাবে এর আগে বলে যাই যে আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন, তবে আমাদের ইমেল অ্যাড্রেস bhoy.net@gmail.com, their spelling BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhoydotnet। আমি রেইন আজ বিদায় নিচ্ছি এবং যাবার আগে বলে যাই যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড ভয়.net শুনতে থাকবেন। আসসালামু আলাইকুম।